মুভি শুরুতেই দেখি ঝুম বৃষ্টির মধ্যে একজনকে হাতে হ্যান্ডকাপ অবস্থায় পুলিশের গাড়ি থেকে নামাচ্ছে কবরস্থানে। সবাই তার জন্যই অপেক্ষা করছে। সে একটি কবরে থাকা লাশের কাছে এসে দাঁড়ায়। তখন তার চোখে একটি মেয়ের ছবি ভেসে উঠতে থাকে আর লোকটি প্রতিজ্ঞা করে, তুমি যেখানেই আছো আমি আসছি তোমার কাছে। এরপরই দেখি একটি সাপ রাস্তা পার হচ্ছিল। তখনই একটি গাড়ি এসে সাপটির উপর দিয়ে চলে যায়। গাড়িতে থাকা লোকটিকে কেউ ফোন করে বলে, তুমি যেখানে আছো আমিও আসছি তোমার কাছে। তখনই লোকটি বলে, কে বলছেন? আর বারবার হ্যালো হ্যালো বলতে থাকে। তখনই লোকটি দেখে তার গাড়ির সামনে কেউ দাঁড়ানো। সে হঠাৎ করে ব্রেক করতে গেলে তার গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়। লোকটি গাড়ির ভিতরেই জীবিত অবস্থায় দেখে একটি লোক কিছু দিয়ে তাকে বাড়ি মারলো। দৃশ্য পরিবর্তন হলে দেখি এক নিউজ প্রেজেন্টার নিউজ পড়ছিল। তখন ফাদার আসলে ইন্সপেক্টর ফাদারকে বলে, ফাদার বসেন। ফাদারও বসে। ইন্সপেক্টর ফাদারকে দেখে বলে, যখন আপনি ভিতরে গিয়েছিলেন তখন তো ঠিক ছিলেন, বাহিরে আসার পর খুব পেরেশান লাগছে। ফাদার বলে, ভিকি। এরপরেই দেখি এক পুলিশ ম্যাচের কাঠিতে আগুন জ্বালিয়ে সিগারেট টানছে, খুব আয়েশ করে। সে সময় তার কাছে কেউ ফোন করে জানায় ভালগার জঙ্গলে একটি লাশ সহ অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন ইন্সপেক্টর রাগ করে বলে, সারা দেশের মরা আমার ডিস্ট্রিক্টেই মরে, আমি এখানের মর্চারিতে আছি আর এক লাশের তদন্তও চলছে। এখানকার কাজ শেষ করেই চলে আসব, তুমি ওইখানের সমস্ত ফর্মালিটি পূরণ করো। ইন্সপেক্টর কালী নামের এক ডোমের কাছে জানতে চায় কাজের কত দূর করলে, নাকি কাম না করে বসে থাকো। তখনই কালী বলে, স্যার এ কাজ খুবই মুশকিলের হয়। মানুষ যখন জীবিত থাকে তখন খুশবু আর মরার পর বসবু বের হয়। ইন্সপেক্টর মর্গের ভিতরে ঢুকে সবার কাছে জানতে চায় ভদ্রা ম্যাম কে কোথায় পাবো। একজন ডক্টর বলে, ম্যাম এখানেই আছে। ইন্সপেক্টর মুখে রুমাল চেপে লাশের ঘরের ভিতরে ভদ্রা ম্যাম কে খোঁজা শুরু করে। ইন্সপেক্টর দেখে ভদ্রা এই লাশ রাখার ঘরের ভিতরে বসে খাবার খাচ্ছে। ইন্সপেক্টর মুখে রুমাল চেপে বলে, ম্যাডাম। ভদ্রা পেছনে তাকিয়ে বলে, মাইকেল এসো খাবার খাবে। মাইকেল বলে, আপনি এভাবে বলছেন যেন তাজ হোটেলে খাবার খাওয়ার জন্য ডাকছেন। আমি টয়লেটে বসেও খাবার খেতে পারবো, কিন্তু এখানে না। ভদ্রা বলে, এখানে 10 দিন থাকলে তুমিও খাবার খাওয়ার জন্য রেডি হয়ে যাবা। মাইকেল বলে, 10 দিন? আমার জন্য 10 মিনিট থাকাও মুশকিল ম্যাম। ভদ্রা মাইকেলকে বলে, 10 মিনিট অপেক্ষা করো, এর মধ্যেই কেস শেষ হয়ে যাবে। ভদ্রা হাত ধোয়ার জন্য কল ছাড়লে দেখে কলে পানি নেই। ভদ্রা কালীর কাছে জানতে চায় এখানের কলে পানি আসছে না কেন। কালী বলে, গরম বেশি পড়েছে তাই পানি শেষ হয়ে গেছে, এর জন্যই পানি আসছে না। ভদ্রা বলে, জীবিত মানুষের জন্যই পানি পাওয়া যায় না, আর এখানে তো সব মৃত মানুষ। একজন পানি এগিয়ে দিলে ভদ্রা হাত ধোয়ার পর মুখ ধুতে গেলে দেখে এক অ্যাসিস্ট্যান্ট একটি হাড় কাটার জন্য যন্ত্র উঠিয়েছে। ভদ্রা বলে, আরো 2 ইঞ্চি নিচ থেকে কাটতে হবে। এরপরই মাইকেলকে নিয়ে আসে একটি মেয়ের লাশের কাছে। এসে জানতে চায় এটা কিসের কেস। মাইকেল জানায়, ম্যাম ভালোবাসার কাহিনী। বাড়িতে একটি চিঠি লিখে প্রেমিকের সাথে পালিয়েছে, কমপ্লেন করেছে, 2 দিন হলো, এর আগেই লাশ পাওয়া গেল। ভদ্রা বলে, এই কেস গুরুত্ব দিয়ে ইনভেস্টিগেট করবেন, এটা 376 এর কেস। মাইকেল বলে, কি বলছেন ম্যাম, এটা গ্যাংরেপ মার্ডার? ভদ্রা বলে, এই মেয়ের প্রাইভেট পার্ট পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। ভদ্রার মুখ থেকে একথা শুনে মাইকেল বলে, এসব হারামজাদারা দোস্তদের সাথে মিলে একটি মেয়েকে ভালোবাসে, ওদের জেলে ভরে, ওদেরও প্রাইভেট পার্ট কেটে দেওয়া উচিত। ভদ্রা বলে, সিমেন্ট এর স্যাম্পল নিয়েছি, অপরাধীদের ডিএনএ ম্যাচ করে যা শাস্তি দেওয়ার দিতে পারেন। অ্যাসিস্ট্যান্ট মেয়েটি ভদ্রাকে বলে, ম্যাম লাশ প্যাক করব। ভদ্রা বলে, তোমার বয়স কত? মেয়েটি বলে, 25 বছর। ভদ্রা বলে, তোমার থেকেও 5 বছরের ছোট, তো প্যাকেট করার আগে সুন্দর করে প্যাকেট করবা যাতে ওকে দেখতে ভালো লাগে। এরপর ভদ্রা মাইকেলের সাথে যেতে থাকে। ভদ্রা আর মাইকেল গিয়ে পৌঁছায় সেই ক্রাইম স্পটে। মাইকেল জানতে চায় কে প্রথমে দেখেছে। মাইকেলের
ভদ্রের কলিগ আমির বলে আজ সকালেই কয়েকজন মহিলা দেখেছে। ভদ্রা জানতে চায় এখানে পৌঁছাবার একটি রাস্তা? আমির বলে হ্যাঁ ম্যাম, একটি রাস্তা। ভদ্রা গাড়ির কাছে গিয়ে দেখে একটি পুরোপুরি জ্বলন্ত লাশ গাড়ির ড্রাইভিং সিটে বসা অবস্থায় আছে। ভদ্রা মাইকেলকে বলে এটা 302 এর কেস, লোকটিকে অন্য কোথাও থেকে মেরে এনে এখানে জ্বালিয়েছে। মাইকেল বলে আপনি এটা কিভাবে বললেন? ভদ্রা বলে লোকটি মরার আগে বাঁচার চেষ্টা করেনি, দেখেন সিট বেল্টও এখনো লেগে আছে, এছাড়াও 3-4 হাড্ডি ভাঙা। আরেক জুনিয়র জানতে চায় ম্যাম ডিএনএ করে আমরা জানতে পারবো বডি কার? ভদ্রা বলে কিছু বেঁচে থাকলে তো এর বোন মেরুও খুঁজে পাবো না। ভদ্রা বলে ওকে 4-5 ঘন্টা আগে এখানে এনে জ্বালিয়ে দিছে আর জ্বালানোর জন্য পেট্রোল ব্যবহার করেছে। মাইকেল জানতে চায় আর কোনো ইনফরমেশন দিতে পারবেন? ভদ্রা বলে হাড়ের সাইজ দেখে মনে হয় পুরুষ, উচ্চতা 5 ফিট 8 আর বয়স 33-35 বছর হবে। আরেকজন একটি গ্যালান হাতে নিয়ে বলে ম্যাম পেট্রোলের গ্যালান পেয়েছি, এই গ্যালান থেকে পেট্রোল ঢেলেই লাশ জ্বালিয়েছে। ভদ্রা বলে বাকি সব পোস্টমর্টেমের পরই জানতে পারবেন। সাংবাদিকেরা এ বিষয়ে নিউজ করছিল, তখনই দেখে এসিপি বিশাল এসেছে। সবাই বিশালের কাছে জানতে চায় কাল জঙ্গলে যে লাশ পাওয়া গেছে ওই লাশ কার? বিশাল বলে আমরা এখনো এ ব্যাপারে জানতে পারিনি, পুরোপুরি জানতে পারলে আপনাদের জানাবো বলে চলে আসে। মর্গের ভিতরে ঢুকলে ভদ্রা বলে আসো ভিতরে। বিশাল বলে ফাইনাল রিপোর্ট রেডি হয়েছে? ভদ্রা বলে আমরা এখনই অটোপসি শেষ করেছি, আমি মাইকেলকে জানিয়েছি 302 তো কনফার্ম। ভদ্রা বলে একে মারার আগে অনেক টর্চার করেছে, বডির 8 জায়গার হাড্ডি ভেঙেছে, লোহার রড দিয়ে মেরেছে লোকটিকে। ভদ্রা আরো বলে লোকটির ডান হাতের 5 আঙ্গুল কেটেছে, যা সচরাচর হয় না। রাতে দেখি একটি মেয়ে কম্পিউটারে কিছু করছিল, তখনই মোবাইলে নোটিফিকেশন আসলে মেয়েটি মোবাইলে দেখে এক পুলিশ জেলে নাচছে, তারই ভিডিও। মেয়েটি ভিডিও দেখে হাসে। মেয়েটি আবারও ভিডিওটি দেখে চিন্তা করা শুরু করে, কারণ পুলিশের পেছনের দেয়ালে কারো ছবি আঁকা ছিল। ভদ্রা বিশাল আর মাইকেল এক কম্পিউটার স্পেশালিস্ট দিয়ে দেখছিল বডি আসলে কার। ভদ্রা মাথার খুলি ম্যাচ করে বলে এ বডি সেলিম রহমানের কনফার্ম। মাইকেল বাহিরে আসলে আমির মোবাইলে মাইকেলকে কিছু দেখায়। মাইকেল ভিতরে এসে ভদ্রা ও বিশালকে বলে স্যার টিভি অন করে দেখেন, নিউজ প্রেজেন্টার বলছিল মার্ডার কেস এর দায়ে সাজা কাটানো এক কয়েদি ভিকি কনস্টেবল রাজেন্দ্রকে বলেছে সে সেলিম রহমানকে খুন করেছে। কনস্টেবল রাজেন্দ্র জেলে যে ভিডিও বানিয়েছে তার পেছনেই ভিকি লিখেছিল সেলিম রহমানের জীবন সংকটে আছে। বিশাল বলে প্রেস কিভাবে এ খবর জানতে পেরেছে? মাইকেল বলে স্যার এ ব্যাপারে আমি কিছু জানি না। ভদ্রা বলে এই কেস যত সহজ মনে হচ্ছে তা না। আমরা দেখি মর্গের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। মাইকেল বিশালকে বলে স্যার এ লোক সেলিম রহমানের বাবা। তখনই মর্গের ভিতর থেকে সেলিম রহমানের বডি নিয়ে আসে। তার বাবা বডি দেখে বলে এ কি হলো তোমার সাথে? বলে কান্না করছিল। এক সাংবাদিক সেলিমের বাবার সামনে বিশালের কাছে জানতে চায় ভিকি বলেছে সেই সেলিম রহমানের খুন করেছে, এ সম্পর্কে আপনি কি বলবেন? তখন বাবা সবার দিকে তাকিয়ে থাকে। বিশাল জেলে গিয়ে জানতে চায় টিকটক ভিডিও কে ছেড়েছে। তখন মাইকেল রাজাকে ডাকে। রাজা এসে বলে সরি স্যার ভুল হয়েছে। বিশাল বলে তুমি জানো না জেলের ভিতরে ফোন ব্যবহার করা নিষেধ, তোমার জ্ঞান নেই? বিশাল চলে যেতেই রাজা বলে নেই স্যার। বিশাল আবারও রাগ করে রাজার দিকে তাকায়। বিশাল জেলখানা সিসিটিভি ফুটেজ চেক করে। বিশাল জেলারের কাছে জানতে চায় ভিকির সাথে দেখা করার জন্য কোনো আত্মীয় স্বজন এসেছে কি না। জেলার বলে না স্যার, ওর সাথে দেখা করার জন্য কোনো আত্মীয় স্বজন আসেনি। জেলার জানায় এক চার্চের ফাদার বারবার ওর সাথে দেখা করার জন্য আসে, শুধু ওর সাথে না জেলের সকল কয়েদির সাথেই দেখা করে, ওদের প্রে করানোর জন্য আসে। ও রকমই ভিকির সাথেও দেখা করে। এর আগের বার ফাদার বলছিল এখানের সবাই তার করা কর্মের জন্য মাপ চায় আমার কাছে, কিন্তু ভিকি আজ মাপ চায়নি। ফাদার আরো বলে ভিকি বলেছে ও কাউকে মারতে চায়, আজ ও কোনো ভুল করতে যাচ্ছে।
ওর চোখ বলছিল। ভিকির জেলের রুমের দিকে তাকালে দেখে অনেক ধরনের ছবি আঁকা। বিশাল জানতে চায় ও এখন কোথায়। আমরা দেখি ভিকি গোসল করার জন্য আসছে আর তাকে মারার জন্য কয়েকজন কয়েদি রেডি হচ্ছে। ভিকি পানির কাছে এসে মুখে পানির ঝাপটা দিতেই সবাই একসাথে ভিকির উপর আক্রমণ করা শুরু করে। ভিকিও সবার সাথেই লড়াই করা শুরু করে। পুলিশ গিয়ে ভিকিকে বাঁচায়। পুলিশরা ধরে ভিকিকে জেলের মধ্যে নিয়ে আসে। বিশাল জানতে চায় ওর কি হয়েছে। পুলিশ জানায় কিছু নতুন কয়েদি ওর উপর হামলা করেছে। বিশাল ভিকির কাছে জানতে চায় সেলিম রহমানের ছবি কেন বানিয়েছো। তখন ভিকি বলে ওই কাজ তোমার, যাও খুঁজে বের করো। মাইকেল বলে এইরকম করে কথা বলছো কেন। বিশাল বলে থাক কিছু বলো না। বিশাল জেলারকে বলে ফাদার ও ভিকির ফাইল মাইকেলকে দিয়ে দিবেন। কমিশনার বিশালের কাছে জানতে চায় তোমার কি মনে হয় ওই কয়েদি আর মার্ডার কেসের মধ্যে কোনো সম্পর্ক আছে। বিশাল বলে কয়েদি অ্যাবনর্মালি বিহেভ করছে। তখনই আলী রহমান বলে এটা জানতে চাও ওর পেছনে কে আছে, এরপরই ওর কি করতে হবে তা আমি দেখে নিব। তখন সেখানে থাকা আরেকজন কমিশনারের কাছে জানতে চায় তুমি কোনো মেয়ের কথা বলেছিলে। তখন কমিশনার বলে ডক্টর ভদ্রা নাম তার। সকল কেস সলভ করার জন্য ও যথেষ্ট চেষ্টা করে। সে হলো পুলিশ সার্জন, আমাদের অনেক কেসকে খুব সহজেই সলভ করেছে। ওর জন্য কেসে অনেক সাহায্য হয়। কমিশনার বলে আমি ম্যাডামকে ইনফর্ম করে দিচ্ছি, তুমি যে তার সাথে দেখা করো। কমিশনার আরো জানায় ভদ্রা সকল কেস সলভ করতে চেষ্টা করে, শুধু এই কেস না যে কোনো কেসের বিষয়ে সকল কেসের ভিতরে ঢুকে সবকিছু জানার চেষ্টা করে। ও একটু অহংকারীও, খেয়াল রেখো। বিশাল বলে ঠিক আছে স্যার, আমি মানিয়ে নিব। আমরা আলী রহমানের মুখে একটু চিন্তার ছাপ দেখি। আমাদের ভদ্রাকে দেখানো হয়। ভদ্রা সমুদ্র সৈকতে বসে আছে, তার পাশেই তার মেয়ে দিয়া বালু দিয়ে কিছু বানাচ্ছিল। ভদ্রা মেয়েকে ডেকে বলে হে দিয়া, তোমার স্কুলের প্রিন্সিপাল তো তোমার খুব প্রশংসা করছিল। দিয়াও মাকে জবাব দেয় দিয়ার পারফরমেন্স এমনই হয়। ভদ্রা মেয়েকে বলে আমি শুনেছি তুমি তোমার টিচারকে বলেছো বড় হয়ে তুমি পুলিশ হবা। তখন দিয়া বলে হ্যাঁ মা, সকল চোরকে ধরে গুলি করে দিব। তখন ভদ্রা মেয়েকে বলে আমিও ছোটবেলা থেকেই পুলিশ হতে চাইতাম। আমি ছোটবেলায় সিনথান রবার্ট এর অনেক বই পড়তাম, কিন্তু তোমার নানার ইচ্ছা ছিল তার মেয়ে ডাক্তারি হবে। আমি জানতাম পুলিশের মধ্যে পুলিশ ডাক্তারও হয়, তাই আমি পুলিশ ডাক্তারিতে জয়েন করেছি। এতে তোমার নানাও খুশি আর আমিও খুশি। মেয়ে জানতে চায় তো আপনি পুলিশ। ভদ্রা খুব গর্বের সাথে বলে হ্যাঁ। মেয়ে মাকে স্যালুট করে। এর মধ্যেই বিশাল আসে ভদ্রার সাথে দেখা করার জন্য। ভদ্রা মেয়ের সাথে বিশালের পরিচয় করায়, আরো জানায় তার স্বামী দুবাইয়ে থাকে কাজের জন্য। ভদ্রা বলে আমাকে এডি স্যার কল করেছে। বিশাল এ কেসে কেন আমাকে ইনভলভ করছো? আমি আমার স্টুডেন্ট আর ডেড বডি এর সাথে অনেক আনন্দে আছি। বিশাল বলে উপরওয়ালাদের কথা শুনতে হয়। আশা করছি তোমার হেল্পের জন্য কেস সহজেই সমাধান হতে পারে। ভদ্র আশা দেয়। বিশাল বলে আমাদের টিমে আসার জন্য স্বাগত। বিশাল ভিকিকে বলে একই কথা বারবার কেন বলছো? আর ভদ্র দূরে বসে ভিকির আচরণ দেখছিল। ভিকিকে সেলিম রহমানের ছবি দেখিয়ে বলে তুমি ওকে চেনো? ভিকি এ ছবি দেখে রেগে যায় আর বিশালকে বলে আমি ওকে মেরে ফেলেছি। আর ভদ্র ভিকির বলা কথা লিখছিল। বিশাল ভিকির মুখে একথা শুনে ভিকিকে এক লাথি মারে। মাইকেল বলে স্যার আর মারবেন না, আরো মারলে মরে যাবে, আমি দেখছি, আপনি যান। বিশাল আবারও ভিকির কাছে জানতে চায় আমি জানি এ কাজ তুই করিসনি, বল তোকে কে সাহায্য করেছে বল। ভিকি উত্তরে বলে ঈশ্বর। একথা বলি পাগলের মতো হাসতে থাকে। বিশাল ভিকির কাছে জানতে চায় এ অ্যাঞ্জেল কে। তখনই ভিকির হাসি থেমে যায়। সে অ্যাঞ্জেলের ফটো দেখে বেশ ইমোশনাল হয়ে যায় আর মুখে বলে আমি জানি না এ অ্যাঞ্জেল কে। তখন ভদ্রা এসে অ্যাঞ্জেল সম্পর্কে জানতে চায় আর তার হাতে থাকা এক গ্রাফ দেখিয়ে বলে যখন সেলিম রহমান সম্পর্কে জানতে চেয়েছি তখন ও অ্যাংরি হয়েছিল, আর যখন অ্যাঞ্জেল সম্পর্কে জানতে চেয়েছো তখন ও খুব শান্ত হয়ে যায়। আমাদের অ্যাঞ্জেল সম্পর্কে বিস্তারিত জানতে হবে। ভিকিকে চার্চে নিয়ে আসা হয়। বিশাল বলে এ প্রেস কে ডেকেছে। বিশাল এসে ফাদারের সাথে পরিচিত হয়। বিশাল বলে যাও ভিকিকে অ্যাঞ্জেলের কবরের কাছে নিয়ে যাও। ভিকিও অ্যাঞ্জেলের কবরের পাশে বসে অ্যাঞ্জেলের সাথে কাটানো সময়ে
চলে যায়। ভিকি আর অ্যাঞ্জেল ফাদারের কাছে বিদায় নেওয়ার জন্য আসে। ফাদার বলে, এখানে কি সমস্যা? ভিকি বলে, এখানে ভালো কামাই হচ্ছে না, তাই শহরে চলে যেতে চাইছি। এছাড়া প্রথমে তো আমরা দুজন ছিলাম, কিন্তু এখন আমাদের মাঝে আর একজন আসতে চলেছে। আমার অর্ধেক জীবন তো একলা থেকেই পার করে দিয়েছি, এখন আমার জীবনের বাকি সময় অ্যাঞ্জেলের সাথেই বাঁচতে চাই। ফাদার বলে, আমিও ওদের শেষবারের মতো দেখি। ভদ্রা ফাদারের কাছে জানতে চায় অ্যাঞ্জেল কে কোন হাসপাতালে ভর্তি করেছেন। ফাদার বলে, জিসি হসপিটালে। বিশাল আমিরকে বলে, ভিকিকে গাড়িতে বসাও। তখন ভিকি গাড়িতে বসতে চাইছিল না। ভিকি বলে, আমি প্রে করতে চাই। আমির বলে, এখন না। তখন ভদ্রা এসে বলে, আমির ও প্রেই তো করতে চাইছে, ওকে প্রে করতে দাও। ভিকি গডের সামনে প্রে করতে থাকে আর ভদ্রা পাশে বসি ভিকিকে দেখছিল। ভিকি বলে, যে লোকেরা অ্যাঞ্জেলকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের আমি বাঁচতে দিব না। ভিকির মুখে একথা শুনে ভদ্রা ভিকিকে ধমক দেয়। তখন ভিকি ভদ্রার সামনে এসে বলে, যা কিছু করেছি আর যা কিছু করতে যাচ্ছি সব কিছু বলে দিয়েছি গডকে। ভদ্রা জানতে চায়, কি বলেছ? তখনই অ্যাঞ্জেলের কবরের সামনে ভিড় লেগে যায়। আমির বিশালকে ডাক দেয় আর ভিকি ভদ্রাকে বলে, নিশানা লাগিয়ে দিয়েছি। ভদ্রা বাইবেলের সামনে গিয়ে দেখে একটি পাতা মোড়ানো। তারা ভিকিকে নিয়ে জেলের দিকে আসতে থাকে। তখনই তাদের গাড়িকে অন্য একটি জিপ গাড়ি তাদের ফলো করছিল। গাড়িতে আমির ভদ্রার কাছে জানতে চায়, কাইন আপনার রাস্তায়, এর মানে কি? ভদ্রা বলে, সে ছিল প্রথম মানুষ যে জায়গার লোভে নিজের আপন ভাইকে মেরে ফেলেছে। সেই এই দুনিয়ার শুরুর দিকের প্রথম খুনি। এরপরে যত খুন হবে তা সম্পদের জন্যই হবে, এটাই ঈশ্বরের অভিশাপ দিয়েছিল। এরপরে যত খুন হবে তা সম্পদের জন্যই হবে, এটাই ঈশ্বর অভিশাপ দিয়েছিল। ভদ্রা আরো বলে, এ কাহিনী আমি বাইবেলে পড়েছি, কিন্তু এ কেসে বাইবেলের এ কথা কি কাজ করবে তা বুঝতে পারছি না। তখনই তাদের এতক্ষণ যে জিপটি ফলো করেছিল সেই জিপটি সজোরে ধাক্কা মারে। গাড়িটি আবারও এসে সজোরে ধাক্কা মারে যে একটুর জন্য ভদ্রাদের গাড়িটি ব্রিজ থেকে পড়ে যাচ্ছিল। গাড়িটি তাড়াতাড়ি পালিয়ে যায়। ভদ্রা ভিকির মেডিকেল চেক আপ করিয়ে এর রিপোর্ট বিশালকে দেয়। ভিকিকে জেলে নিয়ে যাওয়ার সময় প্রেসের লোকেরা এসে ভিড় জমায়। তারা এই ভিড় অতিক্রম করে ভিকিকে গাড়িতে নিয়ে বসায়। তখন বিশাল বলে, আমাদের কনফিউজ করার চেষ্টা করো না। তখন ভিকি বলে, কনফিউজ করছি না, আমি বলে দিছি না এর পরের মার্ডার কার হবে, পারলে ঠেকাও। মাইকেল বলে, ডাক্তার সেলিম জিসি হসপিটালে কাজ করত, এছাড়াও অ্যাঞ্জেলের অ্যাডপসি রিপোর্ট এ ফাইলেই আছে। ভদ্রা বিশালকে ফাইল এগিয়ে দিলে বিশাল বলে, কি আছে এ ফাইলে? ভদ্রা বলে, দেখো কার সাইন আছে এ ফাইলে। বিশাল দেখে বলে, সেলিম রহমান। সো ভদ্রা মাইকেলের কাছে জানতে চায়, কি কারণে অ্যাঞ্জেলের মৃত্যু হলো? মাইকেল বলে, মাথার পেছনে চোট লাগার কারণে। ভদ্রা বলে, মাথায় চোট লাগার কারণে এক প্রেগনেন্ট মহিলাকে হসপিটালে নিয়ে গেলে একজন সার্জন তাকে দেখবে নাকি এক হার্ট সার্জন? এ অ্যাডপসি রিপোর্ট কোনো কাজেরই না, নিশ্চয়ই অ্যাঞ্জেল মার্ডারের কিছু শত লুকানো হচ্ছে, আর সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। বিশাল বলে, আবারও রিপোস্টমর্টেম করার কোনো চান্স আছে? ভদ্রা বলে, হ্যাঁ। মাইকেল হেসে বলে, এতদিন পর ওইখানে গিয়ে খুঁড়লে কিছু হাড্ডি পাওয়া যাবে। ভদ্রা বলে, অনেকবার আমরা শুধু হাড্ডি দিয়েই কেস সলভ করেছি। মাইকেল বলে, এটা কিভাবে সম্ভব? ভদ্রা বলে, 1920 সালের এক কেস, সৌমিত্রা নামের এক প্যাথোলজিস্ট কেবল 3 হাড্ডি দিয়েই কেস সলভ করেছে। ফাদারের সহযোগিতায় ভদ্রা কোর্ট থেকে অনুমতি নিয়ে যখন ফাদারকে নিয়ে মাইকেল গাড়ি করে যাচ্ছিল, তখন মাইকেলের গাড়ির সামনে ভিড় দেখে মাইকেল গাড়ি থেকে নেমে ছেলেরা এভাবে মাঝখানে কেন নাচছে জানতে চাইলে ছেলেরা একটি সাইনবোর্ড দেখিয়ে দেয়। মাইকেল এসব বন্ধ করে গাড়ির কাছে এসে দেখে ফাদারকে কেউ চাকু মেরে চলে গেছে। ভদ্রা হসপিটালে এসে ফাদারের কথা জানতে চায়, তার কি অবস্থা? মাইকেল জানায়, খুবই খারাপ অবস্থা। ভদ্রা বিশালের কাছে জানতে চায়, জানতে পেরেছো কে ও? বিশাল বলে, ফাদারের অবস্থা ক্রিটিক্যাল, আর মনে হয় না আমরা রিপোস্টমর্টেম করতে পারবো, মনে হয় এই অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। ভদ্রা বলে, হতে পারে বিশাল, সূর্য উদয়ের আগে আমি এক ফরেন্সিক সার্জন হওয়ায় আমি অ্যাডপসি করতে
পারবো। এটা করার আগে আমাদের একটি ছোট কাজ করতে হবে। আমরা দেখি অ্যাঞ্জেলের কবর খোঁড়া শুরু করেছে 4 জন মিলে। ভদ্রা, বিশাল ও মাইকেল রাতে গিয়েই দেখে অ্যাঞ্জেলের কবর খোঁড়া শুরু করেছে। ভদ্রা বলে, যেভাবে পারো অ্যাঞ্জেলের বডিকে রক্ষা করো ওদের হাত থেকে। বিশালও 3 জনকে ভীষণ কেলানি দেয়, এতে তারা পালিয়ে যায়। সকাল হলেই জর্জ এসে সাইন করে দিলে অ্যাঞ্জেলের কবর অফিসিয়ালি খোঁড়া শুরু করে। মানুষের তো ভিড় লেগে যায় দেখার জন্য। এদের মধ্যে প্রেসের লোকেরাও থাকে। অ্যাঞ্জেলের লাশ কবর থেকে উঠানো হয়। সবাই তো অ্যাঞ্জেলের বডি দেখে অবাক হয়ে যায়, কারণ 4 বছর আগের দাফন করা বডি ঠিক আগের মতোই রয়ে গেছে। এক পুলিশ ভদ্রার কাছে জানতে চায়, 4 বছর আগের বডি কিছুই হলো না কেন? ভদ্রা বলে, এতে আজব হওয়ার কিছুই নেই। কিছু মানুষের বডি দাফন করার পর সূর্যের আলো ও বাতাস না লাগার কারণে তাদের বডি ভ্যাক্স মানে সাবানের মতো হয়ে যায়, যা বডিকে পচন থেকে বাঁচায়। এটাকে বলে অ্যাডিপোসিয়া। এটা খুবই কমন ব্যাপার। ভদ্রা আগে শরীরের কাপড় কেটে দেখে বুকের মাঝখানে সেলাই করা। ভদ্রা অ্যাঞ্জেলের বুক থেকে পেট পর্যন্ত কাটে। ভিতরের অবস্থা দেখে চমকে উঠে। এরপরই ভদ্রা বিশালকে জানায় অ্যাঞ্জেলের এই প্রথমবার অ্যাডপসি হলো। বিশাল ভদ্রার মুখে একথা শুনে চমকে উঠে। বিশাল বলে, কি? ভদ্রা আরো জানায় অ্যাঞ্জেলের বডি থেকে হার্ট গায়েব। আমরা যে অ্যাডপসি রিপোর্ট পেয়েছি সেটা ফেক। এই কাজের পেছনে নিশ্চয়ই কোনো কনস্পায়ারেন্সি লুকিয়ে আছে। তখনই আমির এসে বলে, ম্যাম, বডিকে দ্বিতীয়বার দাফন করে দিব। ভদ্রা বলে, না আমির, অ্যাডপসি এখনো শেষ হয়নি, এক্সামিনেশন বাকি আছে। এই বডিকে জিএসএ নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমির বলে, ঠিক আছে ম্যাম। বডিকে গাড়িতে উঠালে অনেক লোকের ভিড় জমে যায়। জিসি হসপিটালে গিয়ে অ্যাঞ্জেলের অ্যাডপসি ফাইল নিয়ে অফিসার এর কাছে জানতে চায়। এই ফাইলে কিছুরই উল্লেখ নেই কেন? অফিসার জানায়, আমি কালই জয়েন করেছি। আপনি ডেনের সাথে দেখা করেন। তখনই ভদ্রা ভিকির বলা কথা মনে পড়ে। ভিকি বলেছিল, আমি যা কিছু করেছি আর যা করতে যাচ্ছি সবকিছুর নিশানা লাগিয়ে দিয়েছি, এখন শুধু কাজ করা বাকি। ও তুমি খুঁজে পাবা না, আর থামাতে পারলে থামাও। তখনই ভদ্রা বিশালকে ডাকে। বিশাল বলে, কি হয়েছে ভদ্রা? ভদ্রা বলে, তুমি কি বুঝতে পারছো ভিকি এখন কাকে মারবে? বিশাল জানতে চায়, কাকে? ভদ্রা বলে, ও আমাদের এক রাস্তা দেখিয়েছে, কাইনের রাস্তা। কাইন কাকে খুন করেছে? মাইকেল বললে, ওর ভাই, ওর নাম ছিল ইবেল। ভদ্রা হাত উঁচু করে ডাক্তারদের নামের লিস্টের প্রথম নামের শেষে লেখা ইবেল দেখিয়ে দেয়, আর ভিকিও সেই ইবেলের ছবি এঁকে রেখেছে। বিশাল আর ভদ্রা যায় ডেন অ্যাবেল এর সাথে দেখা করার জন্য। সে ভদ্রা আর বিশালকে দেখার সাথে সাথেই চিনতে পারে। বিশাল জানতে চায়, আপনি আমাদের নাম জানেন কিভাবে? ইবেল বলে, তোমরাই তো এখন নিউজের ট্রেন্ডিং এ আছো। ভদ্রা ঘরের চারিদিকে দেখে। ইবেলের কাছে জানতে চায়, স্যার আপনার বই পড়ার শখ? ইবেল বলে, আমি বই পড়তে ভালোবাসি। ভদ্রা সামনে থাকা একটি বই ধরে বলে, থিক অ্যান্ড থিভস। এ ধরনের বই পড়তে পড়তে তো আমাদের ভিতরেও এক চোরের জন্ম হয়। ভদ্রার মুখে একথা শুনে ইবেল ভদ্রার দিকে তাকিয়ে থাকে। মাইকেল দারোয়ানকে পাঠায় এক প্যাকেট সিগারেট আনার জন্য। ইবেল হাসতে হাসতে দুজনকে চা কফির অফার করে। বিশাল জানতে চায়, স্যার আপনি এখানে একা থাকেন? ইবেল বলে, ফ্যামিলির সবাই অস্ট্রেলিয়া আছে, যখন ইন্ডিয়ায় আসি এখানেই থাকি, আর আমার পুরো ব্যবসা এখানেই, এর জন্যই এখানে থাকি। বিশাল বলে, স্যার আসল কথায় আসি। 4 বছর আগে আপনার হসপিটালের এক মেয়ের বডিকে দ্বিতীয়বার এক্সামিনেশনের পর আমরা জানতে পেরেছি আপনার হাসপাতালে কিছু খারাপ হয়েছে। ভদ্রা বলে, ও সম্পর্কে কিছু জানতে এসেছি। ইবেল বলে, আমি জানতাম আপনারা ঘুরে ফিরে এখানেই আসবেন। আরও বলে, ডক্টর সেলিম রহমান সম্পর্কে আপনারা কি জানেন? সে হলো সবচেয়ে বড় হার্ট সার্জন। অর্গান ট্রাফিং করে জিন্দিগি চালানোর দরকার আমাদের নেই। বিশাল বলে, আমরা কখন বললাম আপনি অর্গান ট্রাফিং করেন? আর এ খবর আপনি কিভাবে জানলেন? ইবেল বলে, আপনারা হসপিটালে ইনকোয়ারি এর জন্য গিয়েছিলেন না, সেখান থেকেই জানতে পেরেছি। ভদ্রা বলে, হসপিটালে ওই সম্পর্কে আমরা কিছুই বলিনি। বিশাল বলে, কাল সকাল 10টার সময় আপনি পুলিশ স্টেশনে চলে আসবেন। আপনার সেফের জন্য বাহিরে সিকিউরিটি এর ব্যবস্থা করছি। নিচে এসেই মাইকেলকে জানায়, প্রোটেকশনের জন্য এখানে 4 কনস্টেবলের ব্যবস্থা করো। এ খবর বাহিরে যেন না যায়। মাইকেল
মাইকেল জানতে চায় এটা কি হাউস অ্যারেস্ট। বিশাল বলে এ খবর যাতে কেউ জানতে না পারে। ভদ্রা আবারও আসে তার ভুলে যাওয়া ফোন নেওয়ার জন্য, আরো বলে আপনি টেনশন করবেন না। একথা বলি বাহিরে চলে এসে বিশালকে বলে সে বললেন সে ঘরে একা। তখনই উপর থেকে গুলির শব্দ শুনতে পায়। সবাই তাড়াহুড়ো করে দৌড়ে ইভেলের ঘরের দিকে যেতে থাকে। তারা তিনজনে গিয়ে দেখে ইভেলের বডি মাটিতে পড়ে আছে আর বাহির দিয়ে কেউ বেরিয়ে যাচ্ছে। বিশাল উপর থেকে গুলি করা শুরু করে, কিন্তু লোকটি বাইক নিয়ে পালিয়ে চলে আসে। এখানে লোকটির মুখ খুললে আমরা দেখি সেই কালীকে। সাংবাদিকেরা এই মার্ডার সম্পর্কে জানতে চাইলে ভদ্রা বলে পোস্টমর্টেম এর পরই বিস্তারিত বলতে পারবো। বিশাল বলে বহু চাপ ভদ্রা, অ্যাডপসি তাড়াতাড়ি শেষ করো। ভদ্রা বলে এই অ্যাডপসি আমি করতে পারবো না, আমার অ্যাসিস্ট্যান্ট করবে, আমি সুপারভাইজ করব। আমি মার্ডার স্পটে উপস্থিত ছিলাম, কাল আমার উপর ব্লেম আসতে পারে, তাই আমি করব না। ভদ্রা বলে ভিকি যা বলেছে সেভাবেই মার্ডার হয়েছে, আমার মনে হয় ভিতর থেকেই কেউ সাহায্য করছে। তখনই কালীর ফোন বাজা শুরু হয়। বিশালও কালীর দিকে তাকায়। ভদ্রার সাথে আবারও কথা বলতে থাকলে আবারও রিংটং বাজতে থাকে। কমিশনার বিশালের কাছে জানতে চায় কি খবর, তোমার কাজের কোনো প্রোগ্রেস হচ্ছে না? হোম মিনিস্টারের কাছে আমাকে জবাব দিতে হবে, এ কাজের সমাধান করা তোমার পক্ষে সম্ভব না, আমি এ কেস অন্য কাউকে দিয়ে দিব। বিশাল বলে আমরা কেস সলভ করার কাছাকাছি চলে এসেছি। সেলিম রহমান ইভেল দুজনের যেখানে খুন হয়েছে ওইখানে আমরা একই রকমের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। আমাদের মনে হয়েছে জেলে ভিকিকে সাহায্য করছে ফাদার, কিন্তু তাকেও কেউ মার্ডার করার চেষ্টা করেছে। আমরা ওই লোককেও খুঁজতে চেষ্টা করছি। মাইকেল একজনকে ধরে মেরে এসে বিশালকে বলে স্যার মারতে মারতে হাত ব্যথা হয়ে গেছে, ও রামগলির মানির দিকেই ইশারা করছে। বিশাল জানতে চায় কে ওই মানি। মাইকেল বলে ওই এলাকায় আমরা পুলিশরা ইউনিফর্ম পরে যেতে পারবো না, ইউনিফর্ম পরে গেলে আমাদের ন্যাংটা করে ছাড়বে। আমরা মাইকেল ও বিশালকে দেখি তারা সুইপার সেজে গলির ভিতরে ঢুকেছে। তাদের পুরো পুলিশ টিম মিলে মানিকে ধরার জন্য পটাকা ফাটাতে থাকে। লোকজনেরও খেয়াল পড়ে সেই পটাকার দিকে। এই সুযোগেই বিশাল এক ঘুষি মারে মানিকে। তারা সবাই মানিকে মেরে কাচরার গাড়ির ভিতরে করে গলি থেকে নিয়ে আসে। জর্জ বলে অলরেডি এর আগেও ভিকিকে কাস্টাডিতে নিয়েছো, আবারও কেন 5 দিন চাইছো? বিশাল বলে সেলিম রহমান আর ইভেল এর যেখানে খুন হয়েছে সেখানের ফিঙ্গারপ্রিন্ট একই লোকের। ভদ্রা বলে এখানে দুটি অ্যাডপসি রিপোর্ট আছে। ভিকি এর ওয়াইফ অ্যাঞ্জেলের রিপোস্টমর্টেম হওয়ার পর জানতে পেরেছি জিএসসি হসপিটাল এক বড় ক্রাইম এ ইনভলভ। এই ফাইলে সবকিছুর উল্লেখ আছে। জর্জ বলে তুমি কি বলছো ভদ্রা, এ মেডিকেল ক্রাইম? ভদ্রা বলে হ্যাঁ ম্যাম। জর্জ বলে আরোপি ভিকিকে জিজ্ঞাসাবাদ করার জন্য 2 দিনের জন্য কোর্ট পারমিশন দিল, এর জন্য ভদ্রা জর্জকে ধন্যবাদ জানায়। ভদ্রা বলে ম্যাম আমি ভিকিকে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারি? জর্জ বলে হ্যাঁ। ভদ্রা ভিকিকে বলে তোমার সফর শেষ হয়েছে নাকি এখনো বাকি? ভিকি বলে যে সফরের কথা লোক আর মিডিয়া জানতো না সেই কথা জজের সামনে বলে দিস না? ভিকি বলে আমার অ্যাঞ্জেলের দিল যার কাছে ধরফড়াচ্ছে সেই হবে আমার পরের মঞ্জিল। ভদ্রা তো ভিকির মুখে একথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। মানিকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। মানিকেও 4 হাত পা বেঁধে পিটানো শুরু করে। মানি বলে স্যার আমাকে ছাড়েন, আমি বলছি। তখনই আমাদের এক হসপিটালের দৃশ্য দেখানো হয়। ভিকি হসপিটালে বসে অপেক্ষা করছে। তখন অ্যাঞ্জেল এসে বলে বাবা আমি এখানে আর আসবো না, অনেক টেস্ট করতে দিছে, এক বাচ্চার জন্য এত খরচ। অ্যাঞ্জেল বলে আমরা কোনো ছোট হসপিটালে যেতে পারতাম। ভিকি বলে তুমি অ্যাঞ্জেল আর আমাদের বাচ্চা ছোট অ্যাঞ্জেল, আমরা দুজনেই তো লাওয়ারিশ হয়ে কোথাও না কোথাও জন্ম নিয়েছি, কিন্তু আমাদের বাচ্চা এমনটা হবে না। তখনই অ্যাঞ্জেলের অ্যাক্সিডেন্ট হয়। ভিকি দেখে অ্যাঞ্জেল শেষ নিঃশ্বাস নিচ্ছিল। যে অ্যাক্সিডেন্ট করেছে ভিকি তাকে ধরে উত্তম মধ্যম দিতে থাকে। লোকটি রোড ক্রস করতে গিয়ে বাসের নিচে চাপা পড়ে আর ভিকি রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। ভদ্রা ভিকিকে বলে অ্যাঞ্জেলের হার্ট নিয়ে গেছে, আমরা আজই জানতে পেরেছি। ভদ্রা বলে যা হসপিটালের রেকর্ডে নেই সেই কথা তুমি কিভাবে জানলে? ভদ্রা বলে ফাদার। তখন দৃশ্য পরিবর্তন হলে ভিকি ফাদারের কাছে জানতে চায়
আমার মতো অনাথকে কে ভালোবাসবে ফাদার? ফাদার বলে, যার কেউ নেই তার ভগবান হয়। ওই ভগবান তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসবে। তুমি যা চিন্তা করছো তা হয়ে যাবে। আমি যেভাবে বলবো তাই করবে। তখনই আমাদের বিভিন্ন সিন এ সেই কালীকে দেখায়। ভদ্রা বলে, কিলার আমাদের মধ্যেই আছে, যে আমাদের মাঝে থেকে ভিকি এর জন্য কাজ করছে। তখনই আমরা কালীকে দেখি, যে লাশের ফ্রিজ থেকে একটি মেয়ের লাশ বের করে দেখে কান্না করছে। তখনই তার মেয়ের কথা মনে পড়ে। মেয়ে বাবাকে বলছিল, বাবা খাবার রেডি করে দিয়েছি, সময় মতো খেয়ে নিও। বাবা বলে, কি বেটা, একটু ভালোবেসে তো বলতে পারিস। মেয়েটি পূজা পাঠ করে চলে যাওয়ার আগে বাবাকে বলে, মা চলে যাওয়ার পর তুমি ছাড়া আর আমার কেউ নেই। ঠিক মতো খাবার না খেলে অসুস্থ হয়ে যাবা, তখন আমার কি হবে? আমি এখন কাজ করছি, তোমার এখন কাজ করার দরকার কি? তুমি ঘরে থেকে আরাম করো। এসব কথা বলি কাজে চলে যায়। আমরা দেখি অ্যাঞ্জেলকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসছে। তখনই এক কলিগ এসে পিয়াকে বলে, এই পিয়া, তোমাকে অনেকবার কল করেছি, ফোন কেন ধরনি? পিয়া বলে, ফোন সাইলেন্টে ছিল তাই খেয়াল করিনি। কলিগ বলে, বাচ্চার স্কুল থেকে ফোন আসছে, টিচার বলেছে তার শরীর খুবই অসুস্থ, আমাকে হেল্প করবা? আজ আমার ডিউটি অপারেশন থিয়েটারে, তো শিফট বদল করে তুমি সামলে নিবে নাকি? পিয়া বলে, ঠিক আছে। আমরা দেখি পিয়া ঘরে বসে অঝরে কান্না করছে। তখন পিয়ার বাবা জানতে চায়, কেন কান্না করছো? পিয়া বলে, বাবা, এই আমিরের দুনিয়ায় গরিবের জীবনের কোনো দাম নেই। পিয়া বাবাকে বলে, শিফট চেঞ্জ হওয়ার পর আমি সার্জারি রুমে গিয়েছি, ডক্টর সেলিম সার্জারি করছিল। পেশেন্টের বিস্তারিত আমি জানি না। সেখানে যাওয়ার পর এক কথা পুরো পরিষ্কার হয়ে যায়, সেখানে অনেক বড় কোনো ক্রাইম হতে চলেছে। অ্যাঞ্জেলকে বাঁচাতে পারতো। ডাক্তার ট্রাই করা ছাড়াই ওর উপর সার্জারি শুরু করে। তখন সে প্রেগনেন্ট ছিল। বাবা, যখন সে বাচ্চাকে বাহিরে বের করলো তখন বাচ্চার মধ্যে জান ছিল না। সেলিম রহমান বলে, ওকে মেডিকেল ওয়েস্টে ফেলে দাও। মেডিকেলের মধ্যে যখন কোনো বাচ্চা মরা জন্ম নেয় তখন আমরা নিজেরাই মেডিকেল ওয়েস্ট এ নিয়ে যাই। বাচ্চাটিকে নিয়ে যাওয়ার সময় বাচ্চাটি কান্না শুরু করে। বাবা বলে, এ তুমি কি বলছো? পিয়া বলে, বাবা, এখন আমি কি করব? পাশের রুম থেকেই বাচ্চার কান্না ভেসে আসে। পিয়া আর তার বাবা বাচ্চাটি নিয়ে ফাদারের কাছে আসে। ফাদার বলে, এক মেয়ের জীবনে এত বড় অন্যায় হয়েছে যে কোনোভাবেই আমাদের তাকে ন্যায় দিতে হবে। আর এসব কথাই কালী লাশ ঘরে বসে মনে করছিল। ভদ্রার কাছে ফোন আসে, আর এক লাশকে উঠিয়ে গাড়িতে করে নিয়ে যায়। বিশাল বলে, আগে জানলে এ মৃত হতো না। ভদ্রা বলে, এ কথা আরো 3 লোক জানে, এক যে মারবে আর যে মরবে, আর এক ভিকি। ভদ্রা বলে, সেম ডেতে অ্যাঞ্জেলের অ্যাক্সিডেন্টের দিন আমাদের বডিতে যতক্ষণ জান আছে তখনই আমরা হার্ট ট্রান্সপ্লান্ট করতে পারবো। 4 ঘন্টার মধ্যে দ্বিতীয় বডিতে ট্রান্সপ্লান্ট করতে হয়, মানে রিসিভারের সার্জারিও সেই দিনই হয়েছে, জুলাই 26 তারিখে। বিশাল বলে, তাহলে জিএসসি হসপিটাল বা আশেপাশের হসপিটালে এ সার্জারি হয়েছে, এর কোনো রেকর্ড আমাদের হাতে নেই। ভদ্রা বলে, এর জন্য পাবলিককে অ্যালার্ট করতে হবে যে 26 জন কার কার হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে, পরবর্তী মৃত্যু তারই হবে। এর জন্য তারা নিউজের মাধ্যমে সারা দেশে খবর পৌঁছে দেয়। 26 জুলাই তারিখে যার যার হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে তারা যাতে পুলিশের কাছে রিপোর্ট করে। এরপরেই দেখি হোম মিনিস্টার বিশালকে একটি চিঠি দিচ্ছে। বিশাল চিঠি পড়ে বলে, স্যার, আমার ট্রান্সফার কেন হয়েছে? তখনই আলী রহমান বলে, তুমি খুব ভালো কাজ করেছো, এর জন্য এই ট্রান্সফার হয়েছে। মিনিস্টার বলে, এই কেস আমরা সিবিআই কে হ্যান্ড ওভার করে দিয়েছি, তুমি যাও। আলী রহমান বলে, যাও বেটা যাও। আর একটি কথা, এই সবের পেছনে আমারই হাত। ওই অ্যাঞ্জেলের হার্ট 2 কোটিতে বিক্রি করেছি। আরো বলে, যে আমার ছেলেকে মেরেছে তাকে আমি অনেক আগেই মেরে ফেলতাম। এরপরই দেখি গাড়ি অ্যাক্সিডেন্ট, অ্যাঞ্জেলের কবর খোঁড়া, এসব ঘটনা আলী রহমানই ঘটিয়েছে, এমনকি ফাদারের উপর অ্যাটাক সহকারে। আলী রহমান বলে, আমি তোমাকে ওই রিসিভারের ঠিকানা দিতে পারি। তখনই বিশাল হাসে আর বলে, সত্যি কথাই বলেছেন স্যার, টাকা থাকলে সবই সম্ভব। আপনি মনে করেছেন ভিকির পরবর্তী টার্গেট সেই হবে যার কাছে অ্যাঞ্জেলের হার্ট আছে? বিশাল বলে, আমার মনে হয় ওর পরের টার্গেট আপনিই হবেন।
বিশালের মুখে একথা শুনে আলী রহমান তো বিশাল চিন্তার মধ্যে পড়ে যায়। ভদ্রা অ্যাসিস্ট্যান্টকে বলে ফর্মালিটি শেষ হবার পর অ্যাঞ্জেলের বডি রিলিজ করে দাও। তখনই বিশাল আসলে ভদ্রা বলে, আমি বলেছিলাম বিশাল, এই লোকেরা আমাদের শান্তিতে কাজ করতে দিবে না। আমাদের আইন এরকমের, বুঝে আসছে না এটা আধা অবস্থায় কিভাবে ছাড়বো। ভদ্রা বলে, আরেক খুন হতে চলেছে, মানিকে জেল থেকে কোথাও নেওয়া হচ্ছে। বিশাল বলে, যার কাছে অ্যাঞ্জেল এর হার্ট আছে ভিকি তাকে মারবে না। ভিকি বা কিলার আমাদের ম্যানুপুলেট করছে। এই সব মার্ডারের পেছনে নিশ্চয়ই কোনো জাস্টিফাই রিজন আছে। স্রেফ সেই মরবে যার মরা উচিত। ভদ্রা জানতে চায় তাহলে পরের মৃত্যু কার হবে। তখনই বিশালের সামনে দিয়ে সেই কালি যায় আর ভিকি আলী রহমানের ছবি জেলের দেয়ালে এঁকে ফেলেছে। মানি সেই ছবি দেখে বুঝতে পারে আলী রহমান গাড়ি চালানোর সময় উদ্ভট সব কথা শুনতে পায়। পেছনে তাকালে দেখে কালী তার গাড়িতে বসা। কালী আলী রহমানকে ধরে এনে চেয়ারের সাথে বেঁধে রাখে আর তার সামনে চাকু ধার দিতে থাকে। আলী রহমান কালীকে বলে, তুমি আমার ছেলেকে মেরেছো, আমাকে ছেড়ে দাও, তুমি যত টাকা চাইবে দিয়ে দিব। এভাবেই বারবার রিকোয়েস্ট করতে থাকে। কালী বলে, সব ভুলের এক সাজা হয়, সেই সাজা দেওয়ার হক আমার না, ভগবানের হাতে হয়। একথা বলেই হাসতে থাকে। তখনই পেছন থেকে কেউ এসে চেয়ারে এক লাথি মারে আর আলী রহমান তাকিয়ে দেখে ভদ্রা দাঁড়িয়ে। আমরা ভদ্রাকে মার্চারিতে দেখি, সে স্টুডেন্টদের ডেড বডি সম্পর্কে লেকচার দিচ্ছিল। ভদ্রা বলে, আমাদের কাছে যে বডি আসে সেগুলো আনন্যাচারাল ডেড আর মেডিকেল লিগো কেসেস, বুঝতে পারছো? সাধারণ বডি থেকে এই বডিগুলো ভিন্ন ধরনের হয়। এই বডি 3-4 দিন পানিতে ডুবে থাকার পর আমাদের কাছে আসলে এই বডি থেকে হাতের চামড়া এভাবে আলাদা করা যায়। মনে করো এই খাল কোন ক্রিমিনালের হাতে পড়লে এই খালকে ফিঙ্গারপ্রিন্টের মতো ব্যবহার করে যে কোনো ক্রাইম করতে পারবে। এছাড়া এটিকে ফরমালিন এ রাখা হলে অনেক সময় পর্যন্ত এভাবেই থাকবে। এই ধরনের কেসের পুরনো কিছু ফাইল আছে, কালী ভাই ওদের দিয়ে দাও। কালী ভাই ফাইল নিয়ে আসলে ভদ্রা এক এক করে ফাইল স্টুডেন্টদের দিতে থাকে। এদের মধ্যে অ্যাঞ্জেলের ফাইল ও থাকে। ভদ্রা ভালো করে খেয়াল করে অ্যাঞ্জেলের ফাইলটি আবারও দেখে। ভদ্রা অ্যাঞ্জেলের ছবি দেখে একটু ঘাবড়ে যায় আর স্টুডেন্টদের এখন যেতে বলে। ভদ্রা টেবিলের ভিতর থেকে একটি চেন খুঁজে বের করে। চেন দেখে বলে, কালী ভাই, আমি এই মেয়েকে চিনি। অ্যাঞ্জেল রাস্তা পার করার সময় একটি গাড়ি সামনে চলে আসলে ভদ্রা হাত ধরে অ্যাঞ্জেলকে বাঁচায়। ভদ্রা বলে, কি করছো? সাইডে দাঁড়িয়ে কথা বলতে পারো না? অ্যাঞ্জেল বলে, সরি দিদি। ভদ্রা বলে, কিসের জন্য সরি বলছো? সাবধানে যাও। অ্যাঞ্জেল বাসে উঠে দেখে ভদ্রাও একই বাসে উঠেছে, তাই ভদ্রার পাশেই বসে পড়ে। ভদ্রা তো বসে বই পড়ছিল আর অ্যাঞ্জেল অনবরত ভদ্রার সাথে কথা বলতেই থাকে। ভদ্রা অ্যাঞ্জেলের কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে অ্যাঞ্জেল আবারও ডেকে কথা বলতে থাকে। একসময় ভদ্রারও ভালো লাগে। বাস থামলে ভদ্রা খেতে বসে। তখনই অ্যাঞ্জেল এসে বলে, কি দিদি, ক্ষুধা লেগেছে? ভদ্রা বলে, তুমি কি আগে থেকে এমন কত কথা বলো? তখন অ্যাঞ্জেল বলে, এইরকম কথা না। অ্যাঞ্জেল বলে, আমার জীবন আমার সাথে এক আজব খেলা খেলছে। আমার জীবন থেকে সকল খুশি কেড়ে নিচ্ছে। 22 বছর ধরে আমি একা, একলাই হাসতাম, একলাই বাঁচতাম। এরপরই ভিকি আমার জীবনে আসলো। এর সাথে সাথে নতুন এক মেহমানও আসছে। আপনি জানেন আমি যে কি খুশি। ছোটবেলা থেকে যে খুশি আমার বাবা মার কাছ থেকে মেলেনি, ওই সব খুশি ভিকি আমাকে দিয়েছে। ভদ্রা বলে, তুমি তোমার বাচ্চার আওয়াজ শুনবা? অ্যাঞ্জেল বলে, কিভাবে দিদি? ভদ্রা বলে, শুনতে চাইলে বলো। তখন ভদ্রা চেক করার মেশিন বের করে অ্যাঞ্জেলের কানে দিয়ে পেটে মেশিনের এক সাইড ধরে রাখে। তখন অ্যাঞ্জেল বলে, ও তাহলে আপনি ডাক্তার? ভদ্রা বলে, হ্যাঁ। ভদ্রা বলে, ডাক্তারের মতো মনে হয় না? অ্যাঞ্জেল বলে, সত্যি ডাক্তার মনে হয় না। অ্যাঞ্জেল বলে, কাল ভিকির বার্থডে, বুঝে আসছে না কি দিব? তখন ভদ্রা বলে, তোমার বার্থডেতে ও কি দিয়েছিল? তখন অ্যাঞ্জেল সেই চেন বের করে দেখায়। ভদ্রা লকেট খুললে দেখে এক সাইডে অ্যাঞ্জেল আর ভিকির ছবি, অন্য সাইড খালি। ভদ্রা জানতে চায় এই সাইড খালি কেন? অ্যাঞ্জেল বলে, এই ওই পাশে আমাদের অনাগত বাচ্চার ছবি রাখবো। বাস থামালে অ্যাঞ্জেল বাস থেকে নেমে যায়। ভদ্রা বলে, ভিকি কোথায়?
কোথায়? অ্যাঞ্জেল বলে, ভিকি এসে পড়বে, আপনি চিন্তা করবেন না। যাওয়ার আগে ভদ্রাকে হাক করে একে অপরকে বিদায় দিয়ে চলে আসে। ভদ্রা বাসে বসলে দেখে ভিকির দেওয়া সেই লকের ওয়ালা চেনটি পড়ে আছে। ভদ্রা চেনটির দিকে তাকিয়ে থাকে। কালী ভদ্রার দিকে তাকিয়ে থাকলে ভদ্রা জানতে চায় কিছু বলবে কিনা। কালী তার বাড়িতে ভদ্রাকে নিয়ে আসে। প্রিয়ার বোন একটি বাচ্চাকে এনে ভদ্রার কোলে দেয়। তখনই সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখি প্রিয়া বলছে, আমি যখন এই বাচ্চাটিকে জীবিত দেখি তখন কি করব চিন্তাই করতে পারছিলাম না। এই বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে গেলে ওরা এই বাচ্চাকে মেরেই ফেলতো। প্রিয়া বলে, আমি যা কিছু শিখেছি এর সাহায্যে বাচ্চাটির জান বাঁচাই। ভদ্রা ফাদারের কোলে দিলে ফাদারও আবেগ আপ্লুত হয়ে কান্না করতে থাকে। বাচ্চাটিকে জড়িয়ে ধরে। ভদ্রা বলে, এই বাচ্চাটি এখানে থাকলেই সেফ এ থাকবে। ফাদার বলে, আমি অ্যাঞ্জেলের জন্য বলছি না, এক মেয়ের জীবনে এত বড় অন্যায় হলো, আমাদের উচিত যে কোনো ভাবে তাকে ন্যায় দেওয়া। ভদ্রা বলে, এটা কোনো সহজ কাজ না ফাদার, এভিডেন্স ছাড়া আমরা কিছুই করতে পারবো না। ভদ্রা বলে, প্রিয়া তুমি যদি চাও তবে এভিডেন্স পেতে পারি। প্রিয়া বলে, আমি কিভাবে আনবো? ভদ্রা বলে, জিএসসি হসপিটালে অ্যাঞ্জেলের রিপোর্ট হবে, তুমি শুধু যে কোনো ভাবে সেই রিপোর্ট আমাকে এনে দিবে, বাকিটা আমি দেখব। প্রিয়া বলে, এটা খুবই রিস্কের কাজ, ওই সব এভিডেন্স থাকে ডাক্তার সেলিম রহমানের পার্সোনাল কম্পিউটারে। ভদ্রা বলে, রিস্ক তো নিতেই হবে, তোমার বয়সী এক মেয়ের সাথে এত বড় অন্যায় হলো, ওই বাচ্চারই বা কি দোষ? ওই ক্রিমিনালদের আইনের আওতায় আনার জন্য। তখন কালী বলে, এই সব করার কারণে আমার মেয়ের জীবনে ঝুঁকি হতে পারে। তখন প্রিয়া বাবাকে থামিয়ে বলে, আমি ওই এভিডেন্স নিয়ে আসব। রাতে শুনশান হাসপাতালে প্রিয়া সেলিম রহমানের কম্পিউটার চেক করে, কিছু না পেয়ে ল্যাপটপ চেক করতে থাকে আর পেন ড্রাইভে করে। ডাটা নেওয়ার সময় সেলিম রহমান রুমে চলে আসে আর পেন ড্রাইভও। সেলিম রহমান রুমের এদিক সেদিক তাকালে প্রিয়ার পায়ের দিকে চোখ যায়। আমরা কালীকে দেখি, সে হাসপাতালের দরজার সামনে দাঁড়িয়ে। তখনই ভদ্রাও চলে এসে দেখে প্রিয়ার জ্বলন্ত মুমূর্ষ অবস্থা। ডাক্তার জানায় ল্যাবে কাজ করতে গিয়ে ওর উপর অ্যাসিড পড়ে এ অবস্থা হয়েছে। 80% ওর বডি ড্যামেজ হয়ে গেছে, ওর বাঁচার চান্স খুব কম। ভদ্রা বলে, আপনি একটু বাহিরে যান। প্রিয়া কথা বলার অবস্থায়ও ছিল না। প্রিয়া ইশারা করে বলে, অ্যাক্সিডেন্ট না। তখনই ভদ্রা প্রিয়ার বাসায় যখন গিয়েছিল, প্রিয়ার সেপে কিছু বই দেখে জানতে চায়, এই সব বই তুমি পড়ো? প্রিয়া বলে, হ্যাঁ। প্রিয়া বলে, ছোটবেলা থেকেই বই পড়া আমার শখ। একটি বই দেখিয়ে বলে, এই বই পড়েছো? প্রিয়া বলে, না, মাত্র পড়া শুরু করেছি। এই বইয়ের লেখক সম্পর্কে জানো? জিন ডোমেন, সেই এই বই লিখেছে আর সে ফুল প্যারালাইজ পেশেন্ট। তখন প্রিয়া বলে, তাহলে সে এই বই কিভাবে লিখলো? ভদ্রা বলে, স্ট্রোকের পর তার ফুল বডি প্যারালাইজ হয়ে গেছিল, ওনার একটি চোখ নাড়াচাড়া করতে পারতো। যে তাকে স্পিচ থেরাপি দিতে আসতো তার সাহায্যে সে এই বই লিখেছে। প্রিয়া বলে, এটা কিভাবে? অ্যালফাবেট লেটার বোর্ডে লিখতো আর এক এক করে সে সেই লেটার দেখাতো। সে যে লেখা চাইতো তার উপর চোখ ব্লেম করত। তখনই ভদ্রা অ্যালফাবেট লেটার লিখে লেখার উপর ধরলে সেটা দেখালে প্রিয়ার চোখের পাতা ব্লেম করে আর ভদ্রা ব্লেম অক্ষরে গোল করে দাগ দেয়। এভাবেই সবগুলো অক্ষর সাজালে দেখে সেলিম রহমান, আলী রহমান আর ইভেলের নাম পায়। এগুলো লেখা শেষ হলেই প্রিয়া মারা যায়। বোন এসে প্রিয়ার বডি ধরে কান্না করতে থাকে আর ভদ্রার কাছে তার বোনের সাথে হওয়া অন্যায়ের বিচার চায়। এতে ভদ্রাও বেশ ভেঙে পড়ে। লাশের ঘরে এসে অ্যাঞ্জেলের লাশের ড্রয়ারের সামনে এসে বলে, তোমার জন্য ওই বেচারা মেয়েটিকে আমি মেরে ফেলেছি। একথা বলে নিজেই নিজের গালে চড় মারতে থাকে আর চিৎকার করে কান্না করতে থাকে। আর আশেপাশে দেখে অনেক লাশ পড়ে আছে আর একটির পর একটি লাশের ড্রয়ার খুলতে থাকে আর ভদ্রা ভয়ে কোকড়াতে থাকে। উপরের দিকে তাকালে দেখে বিনা দোষে মরা মানুষ তার দিকে তাকিয়ে। এদের মধ্যে একটি মেয়ে বলে, সবাই বলছে আমি সুইসাইড করেছি, কিন্তু আপনি বলেছেন আমাকে খুন করা হয়েছে। আমার অত্যাচারীরা কি জেলে নাকি আজাদ হয়ে ঘুরে বেড়াচ্ছে? আরেকজন এসে বলে, 8 জন মিলে আমাকে রেপ করে মেরে ফেলেছে। কি আমার সাথে হওয়া অন্যায়ের সাজা তারা পেয়েছে? আরেকজন এসে বলে, আমার মৃত্যু পেটানোর জন্য হয়েছে। যারা আমাকে পিটিয়ে মেরেছে তাদের শাস্তি হয়েছে। ভগবান কি তাদের শাস্তি দিয়েছে? ভদ্রার হ্যালুসিনেট হতে থাকে। তখন
তখনই একটি নার্স এসে ভদ্রাকে ডাকে। ফাদার বলে, অপরাধীকে সাজা দেওয়ার হক আমাদের নেই, ওই কাজ করবে ঈশ্বর। ভদ্রা বলে, ওই পাপীদের মারার কাজ ঈশ্বরের, যদি মানুষ সেই কাজ করে তাহলে সেটাতে কোনো ভুল নেই। ফাদার ভদ্রা আরো বলে, ওই কাজ কে করবে সেই ডিসিশন ঈশ্বরের হয়, আর অ্যাঞ্জেলের জন্য ঈশ্বর আমাকে ঠিক করেছে। ভদ্রা বলে, আপনি আমাকে সাহায্য করবেন, আমি যা বলবো তা ভিকিকে গিয়ে বলবেন, এসবের পেছনে আমি, তা ভিকি যেন না জানে। ফাদার ভিকিকে বলে, যার কেউ নেই তার ভগবান থাকে, সেই তোমাকে খুঁজে এখানে চলে আসবে। ফাদার ভিকিকে বলে, তুমি যা চিন্তা করছো তা হয়ে যাবে, বাস আমি যেভাবে বলবো সেভাবেই জেলে থাকবে। ভদ্রা বলেছিল একে মারার আগে অনেক টর্চার করেছে। তখনই দেখায় সেলিম রহমানকে বেঁধে রেখেছে, আর পাশে ভদ্রা ও কালী দাঁড়িয়ে। সেলিম রহমান বলে, তোমরা যা চাও তাই দিব। ভদ্রা বলে, আমি কিছু চাই না, কিন্তু তুই কালীর প্রশ্নের উত্তর দে। পিয়াকে বেঁধে সেলিম রহমান বলে, আমার কম্পিউটার থেকে যা পেয়েছো তা দিয়ে আমার কিছুই করতে পারবা না। ইভেল বলে, তুমি এ সোশ্যাল সার্ভিস করতে কেন চাচ্ছ? ওর হার্ট 2 কোটিতে বিক্রি করেছি, আর ওর ব্লাড ও রেয়ার এবি নেগেটিভ। আলী রহমান বলে, ওকে বেঁধে রেখে লাভ কি, ওকে যেতে দাও। একথা বলি অ্যাসিড ছুঁড়ে মারে পিয়ার মুখে। তারা 3 জন মিলে পিয়ার পুরো শরীরে অ্যাসিড মারতে থাকে, আর প্রিয়া যন্ত্রণায় দাপড়াতে থাকে। ভদ্রা বলে, কালী 35 বছর ধরে অ্যাডপসি করছে আর পাথরের হৃদয়ের হয়ে গেছে। কালী ভদ্রাকে বলে, আমি কত বডি এর পোস্টমর্টেম করেছি, কিন্তু আজ নিজের মেয়ের পোস্টমর্টেম করতে হচ্ছে। কালীর মুখে একথা শুনে ভদ্রাও কান্না করতে থাকে। ভদ্রা বলে, এই 4 বছরে যখনই কোনো মেয়ের বডি আসে তখন তার মেয়ের বডির কথা মনে পড়ে, তখন থেকে সে ন্যায়ের জন্য অপেক্ষা করছে। আর ভদ্রার সামনেই কালী লোহার পাইপ দিয়ে সেলিম রহমানকে মারতে থাকে। ভদ্রা বলে, আজ কোনো জীবিত ব্যক্তির পোস্টমর্টেম করছি। ভদ্রা কালীকে বলে, জঙ্গলের ভিতরে নিয়ে গাড়ির ভিতরে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও। ইভেলের বাড়িতে গিয়ে ফোনের কথা বলে, ঘরে ঢুকে সাইলেন্স পিস্তল দিয়ে মাথায় গুলি করে মারে ভদ্রা। ঘরের ভিতরে রেকর্ডার রেখে আসে। ভদ্রা বাহিরে আসলেই সেই রেকর্ডিং অন হয়ে পিস্তলের শব্দ বের হয়। তখনই ভদ্রা বিশালের সাথে গিয়ে রেকর্ডারটি নিয়ে পকেটে রাখে। কালীকে বলে, পেট্রোল গ্যালন ওইখানেই রেখে আসবে ফিঙ্গারপ্রিন্টের সাথে। ভদ্রা আরো বলে, আমাদের পুলিশ শুধু ফিঙ্গারপ্রিন্টের পেছনে ছুটে, ওই ফিঙ্গারপ্রিন্ট কার সেটা শুধু আমিই জানি। বিশাল বলে, ভিকি আর কিলার আমাদের ম্যানুপুলেট করছে। ভদ্রা আলী রহমানকে দেখতে থাকে আর সবকিছুই বলছিল। অ্যাঞ্জেলের লাশ আবারও দাফন করার সময় ভিকি অ্যাঞ্জেলকে দেখে চিৎকার করে কান্না করতে থাকে। অ্যাঞ্জেল এর লাশের ঢাকনা বন্ধ করলে ভিকি এক মুঠো মাটি দেয় কবরে। ভদ্রা পুলিশকে বলে, আমি ভিকির সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাইছি। ভিকিকে সামনে আনলে ভদ্রা বলে, তুমি যাদের সাজা দিতে চেয়েছো ঈশ্বর অন্য কারো মাধ্যমে তাদের শাস্তি দিয়েছে, কিছুদিন পরেই তুমি ছাড়া পেয়ে যাবা। এই বদলা নেওয়ার ভাবনা মন থেকে মুছে ফেলে তুমি স্বাভাবিক জীবনে চলে এসো। ভিকি বলে, ঈশ্বর আমার সবকিছু কেড়ে নিয়েছে। একথা বলেই কান্না করতে থাকে। তখন ভদ্রার মেয়ে বলে, এই নিন চকলেট খান। ভিকি বলে, তুমি খাও। ভদ্রা ব্যাগ থেকে অ্যাঞ্জেলের সেই চেনটি বের করে ভিকিকে দেয়। ভিকি চেইনে থাকা লকেট খুলে দেখে এক পাশে ভিকি আর অ্যাঞ্জেলের ফটো, আরেক পাশে তাদের মেয়ের ফটো। এই ফটো দেখে ভিকি জোরে চিৎকার করলে মেয়ে এসে ভিকিকে জড়িয়ে ধরে। ভদ্রা স্টুডেন্টদের লাশ সম্পর্কে ইনস্ট্রাকশন দিচ্ছিল। এক স্টুডেন্ট বলে, লাশ কোনটা ম্যাম? ভদ্রা বলে, স্টুডেন্টদের বোঝানোর জন্য কোন সময় লাশ মর্চারি থেকে ও আনা হয় অথবা ভলেন্টারি মেডিকেল সার্ভিসের জন্য ডোনেট করা হয়, ওই লাশেরই কথা বলছি। ভদ্রা বলে, কোন সময় মানুষ জিন্দা থেকেও বেশি কাজে লাগে মরণের পর, তো এই সবই ওই লাশের গল্প। আমরা দেখি সামনে পড়ে থাকা লাশ আলী রহমানের। ভদ্রা বলে, তোমরা এই লাশকে আর দেরি করিও না, নিজেদের কাজ শুরু করো। বলে চলে আসতেই নিউজে বলছিল সেলিম রহমানের বাবা আলী রহমান 2 দিন ধরে নিখোঁজ, আর সেলিম রহমানের বডিতে যে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে তা থেকে জানা গেছে ওই লোক বিহারের। আর এই
জন্যই আলী রহমানকে খুঁজতে পুলিশ বিহার রওনা দিয়েছে আর আমাদের বারবার আলী রহমানের হাত দেখায় আর ভদ্র ও প্রতিশোধ নিতে পেরে সন্তুষ্ট হয় আর ভদ্রার মুখের এই নীরবতা দেখিয়েই মুভির কাহিনী শেষ হয়।